নতুন প্রতারণার ফাঁদ পেতেছে আওয়ামী লীগ এবং সংখ্যালঘু ভোটারদেরকে ধরতে, কিন্তু বাস্তবতা বলছে তাদের সাথেও প্রতারণা করবে বিএনপি। কারণ 5 তারিখের পর আওয়ামী লীগের ব্যবসা প্রতিষ্ঠান দখল, মামলা, বাণিজ্য, এমনকি সংখ্যালঘুদের জমি জায়গা দখলে নেতৃত্ব দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। নির্বাচনের পর বিএনপি ক্ষমতায় এলে সংখ্যালঘুরা কেমন থাকবে তাও একটা চিত্র এরই মধ্যে ফুটে উঠেছে। হাসিনা পালানোর পর 6 আগস্ট আমার ছোট দোকানেও আবার হামলা চালায়, আমাদের সবাইকে মারা করে আমার পরিবার। বাংলাদেশের নির্বাচন ঘিরে যে অস্থিরতা তৈরি হয়েছে তাতে এস্টাবলিশমেন্টের একাংশ হঠাৎ করেই নিজেদের অনিরাপদ বোধ করছেন। গত 1.5 বছরে যা কিছু করেছে, বেআইনি প্রয়োগ, অতিমাত্রার দমন পীড়ন, মব, আত্মতুষ্টির নীতি নির্ধারণ, সবকিছু জবাবদিহির সময় যেন চলে এসেছে। দালাল অফিসারের অন্যায় কোনো অর্ডার পালন করতে আপনারা বাধ্য নন। অনেক পুলিশ অফিসার আমাদের কাছে এসে বলেন, ভাই কি করব, এক বেনজির গিয়েছে, এক ডিবি হারুন গিয়েছে, আবার বেনজির হারুন অন্য চেহারায় আবির্ভূত হচ্ছে। দর্শক, একটা দুঃসংবাদ। এখন বিশেষ যে স্ক্রল দেখছি তাতে বলা হচ্ছে যে নির্বাচনকে ঘিরে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা, সেই প্রেক্ষিতে বাড়তি নিরাপত্তা নেয়ার তাগিদ মন্ত্রী। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, এবার নির্বাচনকে সামনে রেখেই কিন্তু সেনাবাহিনীরা কঠিনভাবে মাঠে নামলো। দর্শক শ্রোতা, এদিকে ছাত্র জনতারা কিন্তু কঠিনভাবে কেঁপে গেলেন। দর্শক শ্রোতা, কি কারণে, দর্শক শ্রোতা কি হতে চলেছে আজকের ভিডিওটি খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন, তাহলে মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসেন এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, তাহলে এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলেন। হয়েছে তাতে এস্টাবলিশমেন্টের একাংশ হঠাৎ করেই নিজেদের অনিরাপদ বোধ করছেন। গত 1.5 বছরে যা কিছু করেছে, বেআইনি প্রয়োগ, অতিমাত্রার দমন পীড়ন, মব, আত্মতুষ্টির নীতি নির্ধারণ, সবকিছু জবাবদিহির সময় যেন চলে এসেছে। দেশের প্রধান দলটিকে অযোগ্য ঘোষণা করে বাইরে রেখে 4 দিন পর যে নির্বাচনের আয়োজন হতে যাচ্ছে, সেটি যে গ্রহণযোগ্যতা পাবে না, এটা এখন তাদের কাছে স্পষ্ট। আর গ্রহণযোগ্যতা না পেলে যে জন অসন্তোষ, যে অরাজকতার ঢেউ উঠবে, সেটি সামাল দেওয়ার ক্ষমতা নেই বলেই তাদের আতঙ্ক। এবং প্রত্যেকটা উপদেষ্টা তাই ব্যাগ গুছিয়ে ফেলেছেন, প্রত্যেকটা উপদেষ্টা তাই পাসপোর্ট দিয়ে দিচ্ছেন এবং তারা ভাবছেন যে তাদেরকে আসলে জনগণ ছাড়বে না। তাই দেখা যাচ্ছে উঁচু পর্যায়ের কর্মকর্তাদের কেউ কেউ ডিপ্লোম্যাটিক পাসপোর্ট জমা দিয়ে ব্যক্তিগত পাসপোর্টে বিদেশমুখী হওয়ার চেষ্টা করছেন। বিস্ময়করভাবে এই তালিকায় রয়েছেন 9 জন উপদেষ্টা, কয়েকজন রাজনীতিক, সরকারের বিভিন্ন সেক্টরের সক্রিয় সমর্থক, এমনকি আইজিপিও। ক্ষমতার মধু ফুরিয়ে এলে চারপাশের সুবিধাভোগী মৌমাছিরা সিরাজের সবার আগে পালানোর পথ খোঁজে। ঢাকার বর্তমান পরিস্থিতি যেন সেই পুরনো প্রবাদটিকে নতুন করে মনে করিয়ে দিচ্ছে। ডক্টর ইউনূসের চারপাশে একটা ভয়াবহ শূন্যতা তৈরি হয়েছে। দৃশ্যপটটা বেশ নাটকীয় এবং একই সাথে করুণও। যে প্রবল প্রতাপ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার তাদের যাত্রা শুরু করেছিল, শেষ বেলায় এসে মনে হচ্ছে সেই তরি ডুবে গেছে, এখন সবাই সাঁতার কাটছে। যাত্রীরা প্রাণ ভয়ে যে যার মতো সাঁতরে পাতরে ফিরে ওঠার চেষ্টা করছে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো যে এস্টাবলিশমেন্ট গত 1.5 বছর ধরে দৌর্দণ্ড প্রতাপ দেখিয়েছে, তাদের একটি বড় অংশ হঠাৎ করে নিজেদের অস্তিত্ব সংকটে ভুগতে শুরু করেছে। পাপের কলসি পূর্ণ হলে তা উপচে পড়বেই, এটা প্রকৃতির নিয়ম। এতদিন যারা ক্ষমতার দাপটে ধরাকে সরা জ্ঞান করেছেন, তারা এখন টের পাচ্ছেন যে জবাবদিহির সময় ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। দেশের প্রধান একটি রাজনৈতিক দলকে অযোগ্য ঘোষণা করে তাদের নির্বাচনের বাইরে রেখে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনের আয়োজন চলছে, তাকে সাধারণ মানুষ যে পাতানো খেলা হিসেবে দেখছে, এটা বুঝতে আর কারো বাকি নেই। এই নির্বাচন যে গ্রহণযোগ্যতা পাবে না এবং এর পরপরই দেশের যে ভয়াবহ অরাজকতা বা অ্যানার্কি শুরু হতে পারে, তা সামাল দেওয়ার ক্ষমতা যে এই ভঙ্গুর প্রশাসনের নেই, সেটা প্রশাসনের কর্তা ব্যক্তিরা হাড়ে মজ্জায় টের পাচ্ছেন। এই আতঙ্কের সবচেয়ে বড় প্রমাণ হলো শীর্ষ কর্মকর্তাদের দেশ ত্যাগের হিড়িক। খবরটি আটকে ওঠার মতো। একের পর এক সরকারি কর্মকর্তা তাদের ডিপ্লোম্যাটিক পাসপোর্ট জমা দিয়ে ব্যক্তিগত পাসপোর্ট হাতে নিয়ে ঘুরছেন ভিসার জন্য। উদ্দেশ্য পরিষ্কার, তারা দেশ ছাড়তে চাইছেন। এই তালিকায় নাকি 9 জন উপদেষ্টা সহ পুলিশের আইজিপি এবং সরকারের বহু ঘনিষ্ঠ প্রভাবশালী ব্যক্তি রয়েছেন। ভাবা যায়, যারা দেশ চালাচ্ছেন তারাই যদি বিপদ আজ করে পিটটান দেওয়ার প্রস্তুতি নেন, তবে সাধারণ মানুষের নিরাপত্তা আসলে কোথায়? কেন এই হঠাৎ পলায়ন পর মনোভাব বলুন তো? এর পেছনের কারণগুলো খুঁজলে দুর্নীতির এক মহোৎসবের চিত্র বেরিয়ে আসে। বিশেষ করে চট্টগ্রাম বন্দর নিয়ে যা হয়েছে, তাকে পৈতৃক সম্পত্তি বিক্রির সাথে তুলনা করলেও কম বলা হবে। কোনো টেন্ডার বা যাচাই বাছাই ছাড়াই ডেনমার্ক, সুইজারল্যান্ড এবং দুবাই ভিত্তিক কোম্পানিগুলোর কাছে একের পর এক টার্মিনাল লিজ দেওয়া হয়েছে। যে ডিপি ওয়ার্ল্ডকে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে তাদের দেশে ঢুকতে দেয়নি, সেই কোম্পানিকে আমাদের নিউ মোরিং টার্মিনাল লিজ দেওয়া হয়েছে। দালাল অফিসারের অন্যায় কোনো অর্ডার পালন করতে আপনারা বাধ্য নন। অনেক পুলিশ অফিসার আমাদের কাছে এসে বলেন, ভাই কি করব, এক বেনজির গিয়েছে, এক ডিবি হারুন গিয়েছে, আবার বেনজির হারুন অন্য চেহারায় আবির্ভূত হচ্ছে। প্রিয় প্রশাসনের ভাইরা, হাসিনা প্রশাসন সাপোর্ট দিয়ে হাসিনাকে টিকায় রাখতে পারে নাই। কামান গোলা বারুদ হাসিনাকে টিকায় রাখতে পারে নাই। বেনজির হারুন হাসিনাকে টিকায় রাখতে পারে নাই।
জনগণ যখন জাগে তখন অন্যায় জুলুম এই আল্লাহর জমিনে ধূলিসাৎ হয়ে যায়। আপনারা শুধু জনগণের কাছে দায়বদ্ধ। আপনারা নিজের মেধা দিয়ে, নিজের যোগ্যতা দিয়ে আপনারা বাংলাদেশের জনগণকে সেবা করতে চাকরিতে এসেছেন। আপনারা কোনো দলীয় দাসখত দিতে আসেন নাই। আমরা আপনাদের কাছে জোর করে অনুরোধ করি, আগামী নির্বাচনে আপনাদের প্রতি মানুষের যে অনাস্থা তৈরি হয়েছে, মিলিটারির প্রতি যে অনাস্থা তৈরি হয়েছে, পুলিশ ভাইদের প্রতি যে অনাস্থা তৈরি হয়েছে, সেই অনাস্থাকে পুনরুদ্ধারের আপনাদের টেস্ট ম্যাচ এবং পরীক্ষা হচ্ছে 12 তারিখের নির্বাচন। 12 তারিখ বোঝা যাবে আপনাদেরকে গত 17 বছর যেভাবে অন্যায় কাজে ব্যবহার করা হয়েছে, যেভাবে আপনাদেরকে নির্যাতন করা হয়েছে, বঞ্চিত করা হয়েছে, শোষিত করা হয়েছে, আপনারা আপনাদের সমহিমায় আপনারা ঘুরে দাঁড়াতে পেরেছেন কিনা সেটির ফলাফল 12 তারিখ বোঝা যাবে। প্রিয় প্রশাসনের ভাইরা, মিলিটারির ভাইরা, আমরা জানি আপনারা বাংলাদেশটাকে ভালোবাসেন। এই দেশটাকে পুনর্গঠন করতে হলে আপনাদের অবদান রয়েছে। আপনারা রাষ্ট্রের একটা ইন্টিগ্রাল একটা পার্ট, আপনাদেরকে বাদ দিয়ে বাংলাদেশ পুনর্গঠন কোনোদিনও সম্ভব নয়। আমরা চাই এই 12 তারিখ আপনাদেরকে দিয়ে যেই পাপ করা হয়েছে, এই পাপের প্রায়শ্চিত্ত আপনারা 12 তারিখ মাঠে থেকে জনগণের পক্ষে হয়ে আপনারা একটি সুষ্ঠু ভোট পরিচালনার মধ্য দিয়ে প্রমাণ করে দেবেন ইনশাল্লাহ। সেনাবাহিনীর যেসব অফিসার রয়েছেন, 2024 সালে যখন তারা ভোট কেন্দ্রের বাক্সগুলো নিয়ে যাচ্ছিল, আমরা দেখেছি রাস্তা দিয়ে সেনাবাহিনীর গাড়ির দিকে স্লোগান দিচ্ছিল ভুয়া ভুয়া। এই সেনাবাহিনীর অফিসাররা, আমার ভাইয়েরা, 5 আগস্ট হাসিনার অর্ডার মানে নাই। তারা জনগণের সাথে, আমাদের সাথে রাস্তায় চলে এসে হাসিনার পতন ঘটিয়েছে। আমরা বিশ্বাস করতে চাই আমার সেনাবাহিনীর ভাইয়েরা তাদের হারানো গৌরব, তাদের হারানো সম্মান এই 12 তারিখ তারা পুনরুদ্ধার করবে ইনশাল্লাহ। দেশপ্রেমিক যে অফিসারদেরকে 2009 সালে পিলখানায় ভারতের প্রেসক্রিপশনে হত্যা করেছে, সেটির সমুচিত জবাব তারা 12 তারিখ দেবে ইনশাল্লাহ। তারা কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব করবে না, তারা জনগণের পক্ষে, তারা 12 তারিখ মাঠে থেকে একটি সুষ্ঠু ভোট পরিচালনা করবে ইনশাল্লাহ। আর যদি আপনারা এটি করতে ব্যর্থ হন, তাহলে বাংলাদেশ 100 বছরের জন্য পিছিয়ে যাবেন। আপনারা কোনো দলের কাছে দায়বদ্ধ নয়, আপনারা বিবেককে প্রশ্ন করেন। আপনারা যে প্রফেশনাল ওথ নিয়ে দেশকে সেবা করার জন্য আপনারা চাকরিতে ঢুকেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা শুধুমাত্র আপনাদের বিবেকের কাছে, আপনাদের মেধার কাছে, পরিশ্রমের কাছে এবং বাংলাদেশের জনগণের কাছে দায়বদ্ধ থাকেন। শুরু হবে সকাল 7:30টা থেকে। আপনারা যারা আছেন, আপনাদেরকে সকাল 7:30টার আগেই ভোট কেন্দ্রে চলে আসতে হবে। আমাদের মা বোনদেরকে বলতে চাই, এবার আপনারা সন্তানদের জন্য আপনারা রাস্তায় আসবেন, ভোট কেন্দ্রগুলোতে আসবেন। আপনারা ভোট দিয়ে গিয়ে তারপরে বাসায় নাস্তা খাবেন। আমরা বিশ্বাস করি আমাদের মায়েরা আমাদের জন্য রোজা রেখে ভোট দেবে ইনশাআল্লাহ। এবং ভোটের ফলাফল না প্রকাশ হওয়া পর্যন্ত একজন ব্যক্তিও ভোট কেন্দ্র ছাড়বেন না। আপনাদেরকে ভয় দেখানো হবে, আপনাদেরকে চাপ প্রয়োগ করা হবে, আপনাদেরকে কৃত্রিম সংকটের মধ্যে ফেলা হবে। প্রিয় প্রজন্ম, আজকে আমরা পরিবর্তনের ধারপ্রান্তে দাঁড়িয়ে আছি, আমরা বিজয়ের ধারপ্রান্তে দাঁড়িয়ে আছি। মানুষ আমাদেরকে গ্রহণ করার জন্য অপেক্ষা করছে। আমরা শুধুমাত্র আমাদের এই বিজয়ের মালা পরার অপেক্ষায় রয়েছি। 12 তারিখ ফলাফল নিয়ে আমরা 11 দলীয় ঐক্যজোট ইনশাল্লাহ বাংলাদেশের নেতৃত্ব আমরা গ্রহণ করবো ইনশাল্লাহ। ভোটের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রভাবকের ভূমিকা পালন করে হচ্ছে প্রশাসন। আমরা অতীতে দেখেছি প্রশাসনের জন্য নির্বাচনে আলাদা বাজেট রাখা হয়। ওসির জন্য এত টাকা, এসপির জন্য এত টাকা, এসআই এর জন্য এত টাকা, এএসআই এর জন্য এত টাকা। প্রিয় প্রশাসনের ভাইরা, করজোর করে আপনাদের উদ্দেশ্যে বলছি, আজকে আমরা বাংলাদেশ পুনর্গঠনের পর্যায়ে দাঁড়িয়ে আছি। অতীতে যেভাবে আপনাদেরকে দলীয়করণ করা হয়েছে, আমরা বিশ্বাস রাখতে চাই সহস্রাধিক শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে, 30,000 আহতদের উপরে দাঁড়িয়ে আপনারা বাংলাদেশটাকে আপনারা কোনো রাজনৈতিক দলের গোলাম হিসেবে আর নিজেকে জাহির করবেন না। দর্শক, একটা দুঃসংবাদ। এখন বিশেষ যে স্ক্রল দেখছি, তাতে বলা হচ্ছে যে নির্বাচনকে ঘিরে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা। সেই প্রেক্ষিতে বাড়তি নিরাপত্তা নেয়ার তাগিদ মন্ত্রী পরিষদ বিভাগের প্রতিবেদন। মন্ত্রী পরিষদ বিভাগের এই প্রতিবেদনটা গুরুত্বপূর্ণ এই কারণে যে সারা দেশের ডিসিদের রিপোর্ট, সেই রিপোর্টের ভিত্তিতে মন্ত্রী পরিষদ বিভাগ রিপোর্টটি তৈরি করে। তার মানে জেলা পর্যায়ে, মাঠ পর্যায়ে যে রিপোর্টগুলো আসছে বিভিন্ন জেলার, 64টা জেলা, সেই 64টি জেলার ডিসিদের প্রতিবেদন তারা পাঠিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগে। কারণ তাদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হচ্ছে মন্ত্রী পরিষদ বিভাগ। মন্ত্রী পরিষদ বিভাগ যখন বলছে সারা দেশের ডিসিদের রিপোর্টের আলোকে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবার শঙ্কা রয়েছে নির্বাচনকে ঘিরে, বিশেষ নিরাপত্তা, তার মানে এখন পর্যন্ত দৃশ্যত কোনো সংঘাতের চিত্র না দেখা গেলেও শেষ মুহূর্তে ভোট কেন্দ্র দখল, নিয়ন্ত্রণ এবং জাল ভোটের যেই শঙ্কাটা বিভিন্ন রাজনৈতিক দল করছে, তার একটা প্রভাব
যদি পড়ে, তাহলে যেখানে যেখানে প্রতিদ্বন্দ্বিতা তীব্র, বিএনপি এবং জামাত অথবা জামাত স্বতন্ত্র প্রার্থী অথবা স্বতন্ত্র প্রার্থী ভার্সেস বিএনপি, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, সেই শঙ্কাটা করা হচ্ছে। যদিও গতকালকে থেকে একেবারে তৃণমূলে বিভিন্ন স্থানে সেনাবাহিনী তার অবস্থান নিয়েছে, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও হয়তো আজকের মধ্যে পুরোটা তারা ডিপ্লয় হবে। তারপরেও যখন এই ধরনের একটি প্রতিবেদন আসে সরকারের তরফ থেকে, তখন একটা শঙ্কা জাগে যে এখন পর্যন্ত যে নির্বাচনের পরিবেশটা অক্ষুণ্ণ রাখা হলো, সেটা যদি ব্যাহত হয়, নির্বাচনটা যদি অন্তত 20-50টা আসনে যদি গোলযোগ দেখা দেয়, তাহলে কিন্তু বলা যায় যে নির্বাচনটা পরাজিত হবে। এবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ভালো নির্বাচন হলো কিনা। সেই ভালো নির্বাচনের পরীক্ষায় সরকার যদি উত্তীর্ণ হতে না পারে, রাজনৈতিক দলগুলো যদি ব্যর্থতার পরিচয় দেয়, তাহলে কিন্তু বিপদের কোনো শেষ নেই, এবং এই বিপদটা কিভাবে অতিক্রম করবে আমি ঠিক বুঝতে পারছি না। সেই কারণে বেশ শঙ্কা জাগলো হঠাৎ করেই যখন নাকি বিশেষ খবরে প্রকাশ হচ্ছে যে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে পারে নির্বাচনকে ঘিরে। তবে আরেকটু বিস্তারিত তথ্য যে কোথায় কোথায় এই জায়গাগুলো, সেই জায়গাগুলো যদি বিশদ বিবরণ দেওয়া যেত, তাহলে হয়তো তার এগেনস্টে এখনই স্টেপ নেওয়া যেত, বা এখনো সময় আছে বলা যায়। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এবার মানে বিজয়টা প্রার্থী দলের চেয়ে বিজয়টা হওয়া দরকার একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। সে নির্বাচন বিজয়ী হবার উপর অনেক কিছু নির্ভর করবে যে ভবিষ্যতের সরকার স্টেবল থাকবে নাকি আনস্টেবল থাকবে। মানে এক নির্বাচনটা ঘিরে যদি তার অবনতি একটা পরিস্থিতি শেষ পর্যন্ত প্রাধান্য পায়, তাহলে কিন্তু পরবর্তী রাজনৈতিক সরকার গঠন করা, পার্লামেন্ট সবকিছু কিন্তু বিফলে যাবে। নতুন প্রতারণার ফাঁদ পেতেছে আওয়ামী লীগ এবং সংখ্যালঘু ভোটারদেরকে ধরতে, কিন্তু বাস্তবতা বলছে তাদের সাথেও প্রতারণা করবে বিএনপি। কারণ 5 তারিখের পর আওয়ামী লীগের ব্যবসা প্রতিষ্ঠান দখল, মামলা বাণিজ্য, এমনকি সংখ্যালঘুদের জমি জায়গা দখলে নেতৃত্ব দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। নির্বাচনের পর বিএনপি ক্ষমতায় এলে সংখ্যালঘুরা কেমন থাকবে তারও একটা চিত্র এরই মধ্যে ফুটে উঠেছে। হাসিনা পালানোর পর 6 আগস্ট আমার ছোট দোকানেও আবার হামলা চালায়, আমাদের সবাইকে মারধর করে, আমার পরিবারে, আমার দিদাকে, আমাকে, আমার রোগাক্রান্ত বাবাকে। এটা হলো বরিশাল বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জামাল হোসেন রহমান। তারপরেও বিএনপি আওয়ামী লীগ এবং হিন্দুদের ভোট পেতে নানা ধরনের লোভনীয় অফার দিয়ে মাঠে নেমেছে। আদালতে চলমান অবস্থাতে বিএনপি ক্ষমতায় গেলে সব মামলা তুলে নেওয়ার মিথ্যা আশ্বাস দেওয়া হচ্ছে বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকে। 1.5 বছর আওয়ামী লীগের কাছ থেকে মামলা বাণিজ্য করবার পর পাপিয়ার ঘর জামাই হারুনুর রশিদ এখন আশ্বাস দিচ্ছেন আওয়ামী লীগের কাউকে হয়রানি করা হলে থানা ঘেরাও করা হবে। সুনির্দিষ্ট কোনো মামলা নাই, এর বাইরে কোনো লোককে যেন হয়রানি করা না হয়। যদি হয়রানি করা হয়, আমি জনসাধারণকে নিয়ে কিন্তু থানা ঘেরাও করবো, পরিষ্কার করছি। এভাবে ভোটের লড়াইয়ে জিততে অতীত ভুলে আওয়ামী লীগের লোকজনকে রাজনীতিতে পুনর্বাসন করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে বিএনপি। কিভাবে নেত্রী হতে হয় সেটা প্রমাণ করে দিয়ে গেছে শেখ খালেদা জিয়া। আসসালামু আলাইকুম। জয় জয় তারেক রহমান জিন্দাবাদ, সারেন্দ্র রহমান তারেক রহমান জিন্দাবাদ। এই বলি বিশেষ করছি জয় বাংলাদেশ জিন্দাবাদ। বিএনপির মিটিং, মিছিল, জনসভায় এখন প্রকাশ্যে জয় বাংলার স্লোগান দেওয়া হচ্ছে। সব মিলিয়ে আওয়ামী লীগ আর বিএনপি এখন এক অভিন্ন সত্তা। চোর বাটপার চাঁদাবাজরা আজ একই ছাতার নিচে দাঁড়িয়েছে। তবে আওয়ামী লীগের সাথে বিএনপির এই মাখামাখি যে 12 তারিখের ভোটে জেতার কৌশল, সেটা মাঝে মধ্যে তাদের নিজেদের মুখ ফসকে বের হয়ে যাচ্ছে। আমাদের মতো অনেকেই মনে করেছিল তারেক রহমান দেশে ফিরলে হয়তো বিএনপির অন্যরকম এক রূপ দেখা যেতে পারে, কিন্তু যাহা লাউ তাহাই কদু। বিএনপি সরকারের অতীতের দুঃশাসনের কথা মনে পড়লে সবার আগে একটি ভবনের নাম ভেসে ওঠে, তার নাম হাওয়া ভবন। অভিশপ্ত এই ভবনের সাথে একজন ব্যক্তির নাম জুড়ে আছে, যার নাম গিয়াসউদ্দিন আল মামুন। অনেকে মনে করেন মামুনের সাথে তারেক রহমানের সম্পর্কের অবনতি হয়েছে, কিন্তু বাস্তবে মামুন এখনো তারেক রহমানের সবচেয়ে ঘনিষ্ঠ জনদের একজন। যদিও সম্পর্ক টিকিয়ে রাখতে নতুন কৌশলের আশ্রয় নিয়েছে বিএনপি। গিয়াসউদ্দিন আল মামুনকে পর্দার আড়ালে রেখে তার আপন ভাই হাফিজ ইব্রাহিমকে দেওয়া হয়েছে ভোলা 2 আসনের মনোনয়ন, যা ভোলার সাধারণ মানুষকে চরমভাবে উদ্বিগ্ন করে তুলেছে। 1 বছর এই যে 5 আগস্টের পরে তারা লুটপাট করছে, তা করিয়া আমার ফেসবুকে লেখছে হাফিজ ইব্রাহিমের নিয়ে কথা বলে হাত পাও ভেঙে গুড়া করিয়া ফেলবো। আমার নিজের ঘর, আমার কড়াই করা সম্পদ এবং আমার বসত ঘর, যেখানে আমি 20-22 বছর ধরে বসত করতেছি, থাকতেছি, সেখান থেকে আমার 2 বাচ্চা নিয়ে আমার ওদিক থেকে মায়ের তারপর বের করে দিছে। এমন অবস্থা করছে যে আমি কোনো রকম জানটা নিয়ে বের হয়েছি। সেখানে বিএনপির সাংগঠন ছিল, যে বললাম যাদের নাম নাসিম কাজী ছিল। নাসিম কাজী প্রথম শুরু থেকেই বলছি বিএনপি বন্দিপাতা বিএনপি হচ্ছে গুন্ডারি, এদের একটা মানুষ নাই, সব গুন্ডা বলে গেছে। যেখানে মহিলা অত্যাচার করে, চুল কেটে দেয়, ওটা করে, এটা করে, সব কিছু গুন্ডারি। আমার এই দোয়ান পাট সব ভাঙা চূড়া করছে, আমার গলায় 2টা বগিতা ধরছে। এইভাবে ধরে শাড়ি চুট মারানি মোবাইল দিয়ে আনা করে দাও দিয়া উবয়া আনা করে দিই। 15 মিনিটসের কাছে আসা নথিতে দেখা যায় গিয়াসউদ্দিন আল মামুনের ভাই হাফিজ ইব্রাহিম, তার স্ত্রী মাফরুজা সুলতানার সহ পরিবারের সদস্যের নামে কয়েকশো কোটি টাকা ঋণ খেলাপি রয়েছে। শুধুমাত্র ফার্স্ট সিকিউরিটি ব্যাংকেই খেলাপি ঋণ রয়েছে 106 কোটি টাকা। তারপরেও তার প্রার্থিতা বাতিল করা যায়নি, কারণ বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারকদের চাপে ব্যাংক কর্তৃপক্ষ এবং নির্বাচন কমিশন হাফিজ ইব্রাহিমের প্রার্থিতা বাতিল করার সাহস দেখায়নি। পর্দার
আড়ালে থাকা গিয়াসউদ্দিন আল মামুনের ক্ষমতাকে কাজে লাগিয়ে হাফিজ ইব্রাহিম ভোলায় এক ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। এমনকি বিএনপির সম্ভাব্য যেসব প্রার্থী মনোনয়নপত্র তুলতে চেয়েছিলেন তাদেরকেও এলাকাতেই ঢুকতে দেয়নি হাফিজ ইব্রাহিম। কিছু সন্ত্রাসী, আমি যতটুকু জানি, ওনারা হাফিজ ইব্রাহিমের পক্ষে স্লোগান দিয়ে ওদের উপরে হামলা চালায়। ভোলার বোরহানুদ্দিন এবং দৌলত খান উপজেলার বাজার ও নদী ঘেঁষা চরগুলোকে কেন্দ্র করে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ উঠেছে গিয়াসউদ্দিন আল মামুনের ভাই হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে উপজেলায় অন্তত 30টির বেশি বাজার ও একাধিক চর এলাকা থেকে তিনিও তার অনুসারীরা মোটা দাগে প্রতি মাসে 50 কোটি টাকার বেশি চাঁদা আদায় করছেন। বাজার ইজারা, ফসল উৎপাদন, পরিবহন ও বর্গা জমির নামে চাঁদাবাজির ফলে সাধারণ ব্যবসায়ী এবং কৃষকদের উপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। এর বাইরেও কৃষকদের বাড়ি থেকে হাঁস, মুরগি, গরু জোরপূর্বক ধরে নিয়ে যে খেয়ে ফেলার অভিযোগ উঠেছে হাফিজ ইব্রাহিমের অনুসারীদের বিরুদ্ধে। হাঁস মুরগি, গরু। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।